আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আচ্ছা রাজিম। শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে সাক্ষ্য আইন 33 ধারা পর্যন্ত। একটু আমরা 24 থেকে 33 ধারা পর্যন্ত একটু রিভিশন দিয়ে আসি। 24 ধারা হচ্ছে ভয়ভীতি, হুমকি, প্রলোভন দিয়ে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক। 25 ধারা হচ্ছে পুলিশের নিকট স্বীকারোক্তি যদি দেয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক। 26 ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করে তাহলে সেটা প্রাসঙ্গিক, আর যদি ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক। 27 ধারা হচ্ছে স্বীকৃতিদাতার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ যতটুকু তথ্য আলামত উদ্ধার করবে ততটুকুই প্রাসঙ্গিক। আবার অনেকে আলামতের ক্ষেত্রে 27 ধারা যোগ করে দেন। এটা কিন্তু 27 আলামত হচ্ছে শুধু 8 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। আর 27 ধারা হচ্ছে পুলিশ যে আলামতটা উদ্ধার করছে ততটুকু তথ্য আলামত প্রাসঙ্গিক হচ্ছে 27 ধারা। 28 ধারা হচ্ছে ভয়ভীতি, হুমকি, প্রলোভন অপসারিত হওয়ার পরে যে বিবৃতিটা প্রদান করে সেটা হচ্ছে 28 ধারা প্রাসঙ্গিক। তাহলে আমরা 24-এর বিপরীতটা ধরতে পারি। 24-এ যেটা অপ্রাসঙ্গিক বলছে যে ভয়ভীতি, হুমকি, প্রলোভন বা কোনো সুযোগ প্রতিশ্রুতির মাধ্যমে যে স্বীকারোক্তি আদায় করা হয় সেটা হচ্ছে 24-এ অপ্রাসঙ্গিক, আর এটা যখন অপসারিত হবে তখন সেটা 28 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। 29 ধারা 29 ধারা 29 ধারা হচ্ছে প্রতিশ্রুতি বা প্রতারণার মাধ্যমে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে সেটাও প্রাসঙ্গিক হবে। 30 ধারা যদি একই সাথে বিচার্য বিষয় হয় বা আমলযোগ্য অপরাধের বিচারের ক্ষেত্রে যখন একই সাথে বিচার হবে সেই ক্ষেত্রে যখন একজন আরেকজনের উপরে দোষ দিবে তখন সেটা প্রাসঙ্গিক হবে। আর যদি একসাথে একই আদালতে বিচার না হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে 30 ধারা মোতাবেক। তাহলে 30 ধারা কি শুধু প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিকও আছে? 30 ধারায় যেমনটা প্রাসঙ্গিক তেমনটা অপ্রাসঙ্গিকও আছে। 31 ধারা হচ্ছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় তবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। 32 ধারা হচ্ছে 4 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আদালতে হাজির করা যায় না তাদের বিবৃতি যখন প্রাসঙ্গিক হবে, বিবৃতি দিয়ে সে যদি মারা যায়, হারাই যায়, নিখোঁজ হয়ে যায় বা সাক্ষ্যদানে অযোগ্য হয়ে যায় বা বিদেশে চলে যায়, সেই রকম ব্যক্তির পূর্বের দেওয়া বিবৃতি প্রাসঙ্গিক হবে। 32-এর 1 দ্বারা হচ্ছে নিজের মৃত্যু সম্পর্কে যখন কোনো বিবৃতি প্রদান করবে তখন সেটা প্রাসঙ্গিক। 32-এর 2 দায়িত্ব বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লিপিবদ্ধকৃত বিষয় যখন প্রাসঙ্গিক হবে। 32-এর 3 বিবৃতিদাতার স্বার্থ বিরোধী যদি কোনো বিবৃতি হয় তাহলে সেটা প্রাসঙ্গিক। 32-এর 4 সর্বসাধারণের অধিকার সম্পর্কিত বা সর্বসাধারণের গণ অধিকার সম্পর্কে যদি কোনো বিবৃতি প্রদান করে তাহলে সেটা প্রাসঙ্গিক। 32-এর 4 কিন্তু অবশ্যই সেগুলোর সাথে মনে রাখবেন যে এরা মারা গেলে, হারাই গেলে, বিদেশে চলে গেলে বা অযোগ্য হয়ে গেলে তখন প্রাসঙ্গিক হবে, শর্ট করে বলতেছি। তারপর হচ্ছে 32-এর 5 আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে যখন কোনো বিবৃতি প্রদান করে তখন সেটা প্রাসঙ্গিক। 32-এর 6 মৃত ব্যক্তিদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে বিবৃতি দিয়ে সে যদি মারা যায়, হারাই যায়, বিদেশে চলে যায় সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক। 32-এর 7 যখন 32-এর 6 হচ্ছে মৃত ব্যক্তিদের মধ্যে যদি কোনো বিবৃতি দেয় সেই ক্ষেত্রে সে প্রাসঙ্গিক হবে। 32-এর 8 যদি বিবৃতি কোনো দলিল, উইল বা অধিকার প্রতার অস্তিত্ব সম্পর্কে হয় সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। 32-এর 7 32-এর 8 যখন কতক বা কয়েকজন ব্যক্তি কোনো প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো বিবৃতি প্রদান করে, বিচার্য বিষয় সম্পর্কে যখন কয়েকজন ব্যক্তি বিবৃতি প্রদান করে তখন তাদের এই বিবৃতি আর দ্বারা মোতাবেক প্রাসঙ্গিক হবে। তবে অবশ্যই সেটা মনে রাখবেন যদি তারা মারা যায়, নিখোঁজ হয়ে যায়, বিদেশে চলে যায় বা সাক্ষ্যদানে অযোগ্য হয়ে যায় সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 33 ধারা পূর্বের মামলায় দেওয়া
বিবৃতি পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। যদি সে মারা যায়, হারিয়ে যায়, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। তবে এখানে শর্ত আছে 3টা। পূর্ববর্তী মামলার মধ্যে একই পক্ষ হইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সাক্ষীকে যদি পূর্বের মামলায় জেরা করা হয়ে থাকে তাহলে প্রাসঙ্গিক। 32-3 প্রথম মামলার বিচারের সাথে যদি পরের মামলার মিল থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। 33-3 যে 3টা শর্ত আছে, এই 3টা শর্ত। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে সাক্ষ্য আইনের 34 ধারা, যে হিসাবের খাতায় লিপিবদ্ধকৃত বিষয় যখন প্রাসঙ্গিক। হিসাবের খাতায় লিপিবদ্ধকৃত বিষয় যেমন ব্যবসায়িক রীতিনীতি অনুসারে রক্ষিত হিসাবের খাতায় যখন কোনো বিবৃতি আদালতে উপস্থাপন করা হয় তখন সেটা প্রাসঙ্গিক হবে 34 ধারা মোতাবেক। যেমন এটা আমরা উদাহরণ দিয়েছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের 16 ধারার ক্ষেত্রে। যেমন সে তার টালি খাতার মধ্যে, দোকানের টালি খাতার মধ্যে বা তার এই কি কয় মেমোর মধ্যে লিখে রাখছে যে রেজাউল কারিমের কাছে সে 1000 টাকা পাবে। যখন এটা আদালতে দেখাবে তখন কিন্তু সেটা প্রাসঙ্গিক। ঠিক আছে। তবে যদি অন্য কোনো সাক্ষ্য না থাকলে তবে ইয়া কিন্তু যথেষ্ট হবে না। তবে অবশ্যই এটার প্রেক্ষিতে একজন সাক্ষী লাগবে। শুধু যে আপনি এই খাতাটা দেখাই নেবেন আর সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে এমনটা না। অবশ্যই এটার সম্পর্কে আপনার অন্য কিছু সাক্ষী লাগবে যারা এই বিষয় সম্পর্কে জানে, সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে। তারপরেও আইনে বলছে যে এটা প্রাসঙ্গিক, তবে এটা প্রমাণের জন্য কিন্তু যথেষ্ট হবে না। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 35 ধারা, কর্তব্য সম্পাদনকালে সরকারি দলিলে লিপিবদ্ধকৃত বিষয় যখন প্রাসঙ্গিক হয়। কর্তব্য সম্পাদনকালে সরকারি দলিলে লিপিবদ্ধকৃত বিষয় যখন প্রাসঙ্গিক। কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারী তার কর্তব্য সম্পাদনকালে সরকারি খাতায় বা নথিতে আইন অনুসারে যে বিষয়গুলো লিপিবদ্ধ করে সেটাই হচ্ছে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 35 ধারা। এখন এটার সাথে আমরা উদাহরণ কি দিতে পারি, যে জেনারেল ডায়েরি যখন আমরা দায়িত্ব সম্পাদনকালে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করি তখন সেটা প্রাসঙ্গিক, কারণ জেনারেল ডায়েরি একটি সরকারি দলিল। 35 কি বোঝা গেছে? 34-35। বুঝেছি স্যার। হ্যাঁ। তারপর বুঝছি। হচ্ছে সাক্ষ্য আইনের 36 ধারা, মানচিত্র, চার্ট বা পরিকল্পনায় প্রকাশিত বিবৃতি প্রাসঙ্গিক। মানচিত্র, চার্ট বা পরিকল্পনায় প্রকাশিত বিবৃতি প্রাসঙ্গিক। আমার কিন্তু ভাই কারেন্ট নাই, নেট নাই, কথা বুঝছেন? আপনারা একটু রেসপন্স করবেন, কারণ কারেন্ট নাই। এই যে চার্জার লাইট দিয়ে আলো দিছি, মোবাইলের হটস্পট দিয়ে নেটওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? অতএব আপনারা একটু সাড়া দিবেন। মানচিত্র, চার্ট, পরিকল্পনায় প্রকাশিত বিবৃতির প্রাসঙ্গিকতা। যে সমস্ত মানচিত্র তালিকা জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ছাড়া হয় বা সরকারিভাবে প্রণীত হয়, সেই সব মানচিত্র, নকশা, তালিকা বিচার্য প্রাসঙ্গিক বিষয়ে বিবৃতি লিপিবদ্ধ থাকলে সেগুলো প্রাসঙ্গিক। যদি এইসব মানচিত্র তালিকার মধ্যে যদি কোনো বিচার্য বিষয় লিপিবদ্ধ থাকে বা প্রাসঙ্গিক বিষয়ের বিবৃতি লিপিবদ্ধ থাকে তাহলে সেইগুলো প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 36 ধারা মোতাবেক। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আদালতের কাছে একটা বিবৃতি উপস্থাপন করছে, সে এই বিবৃতির মধ্যে সে যে কি নকশা অঙ্কন করছে, ঠিক আছে, কি পরিকল্পনা করছে, এইগুলা যদি কোনো সরকারি লিপিবদ্ধকৃত বিষয় হয়ে থাকে বা সরকার যদি এগুলা প্রকাশ করে থাকে তাহলে সেগুলা প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 36 ধারা মোতাবেক। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 37 ধারা, কোনো আইন বা বিজ্ঞপ্তি সাধারণের জানার জন্য যদি দেওয়া হয় তাহলে সেগুলা বিষয় প্রাসঙ্গিক। আদালত যখন জনসাধারণের অস্তিত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হতে হয় তখন যুক্তরাজ্যের পার্লামেন্টে বা দেশের সংসদে সরকারি বিজ্ঞপ্তিতে প্রকাশ থাকলে সেগুলো প্রাসঙ্গিক। যেমন সরকার যে বিভিন্ন গ্যাজেট গুলা দেয় না, এই গ্যাজেট গুলো প্রাসঙ্গিক হচ্ছে 37 ধারা অনুসারে। নেট প্রবলেম, নেট প্রবলেম হচ্ছে এই জন্য সমস্যা আর কি।
নেটের সমস্যা করতেছে, যাই হোক এখন কারেন্ট আসছে। এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 37 ধারা। কোন আইন বা বিজ্ঞপ্তি সর্বসাধারণের জন্য জানার জন্য যেগুলা সরকার প্রণীত করে বা সরকারি গেজেটে প্রকাশিত হয় সেগুলা প্রাসঙ্গিক। 37 ধারা, সাক্ষ্য আইনের 37 ধারা যে সরকার যেসব গেজেট গুলা প্রকাশ করে সেগুলা প্রাসঙ্গিক। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 38 ধারা, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কে যদি বিবৃতি হয় তাহলে সেগুলা প্রাসঙ্গিক। যখন আদালতের কোনো দেশের আইন সম্পর্কে অভিমতের গ্রহণ করতে হয় তখন সেই দেশের সরকারিভাবে মুদ্রিত, সেই দেশের সরকার যেটা প্রস্তুত করছে বা প্রকাশনা করছে বা আইনের বইয়ে বা আদালতের নজিরে প্রকাশিত হইলে সেগুলা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 38 ধারা, যেমন যদি বাংলাদেশের মধ্যে আমাদের যে আইন আছে এগুলা কিন্তু খুবই কম টাকা মূল্যে, যেমন 4 টাকা 5 টাকা এরকম মূল্যে কিন্তু এগুলা প্রকাশিত হয় যাতে সবাই আইন জানতে পারে। এখন যদি আপনি বলেন যে আমি আইন জানি না, তাহলে তো সেটা হবে না, কারণ সরকার এগুলা জনসাধারণের জানার জন্য কম মূল্যে সেটা প্রকাশ করে। তাহলে 38 দ্বারা কি, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কে যদি কোনো বিবৃতির প্রয়োজন হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। আদালত যদি উক্ত বিবৃতি সম্পর্কে কোনো অভিমতের প্রয়োজন হয় তাহলে সেই দেশের, বাংলাদেশের, যুক্তরাজ্যের যদি সরকারিভাবে প্রকাশিত যেটা সেটা কিন্তু অবশ্যই আদালতে প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 38 ধারা মোতাবেক। সাক্ষ্য আইনের 39 ধারা, বিবৃতি যখন কোনো কথোপকথন, দলিল, গ্রন্থ, পত্র বা কাগজ সমষ্টির অংশবিশেষ হয় তখন সেই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। বিবৃতি যখন কোনো দলিল, কথোপকথন, গ্রন্থ বা কোনো পত্র, চিঠি বা কাগজের সমষ্টির অংশবিশেষ হয় তাহলে সেই বিষয়ে সাক্ষ্য দিতে হবে। যেই বিবৃতি সম্পর্কে সাক্ষ্য দেওয়া হয় তার যতটুকু বা যে অংশ প্রয়োজন সেই অংশ, দলিল, পুস্তক, পত্র সমষ্টি সম্পর্কে সাক্ষ্য দিতে পারবে, তার বেশি সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই। এখন মনে করেন যে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বই, এই বইয়ের মধ্যে আমরা পড়তেছি হচ্ছে সাক্ষ্য আইন। এখন এই 39 দ্বারা কি বলছে যে শুধু যদি আমি এই বই, এটা হচ্ছে এই পুরোটা বই, এই বই থেকে শুধু আমি যদি এই সাক্ষ্য আইনের 39 ধারাটা যদি এখান থেকে নিয়ে আদালতে উপস্থাপন করি তাহলে সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে 39 ধারা মোতাবেক। তাহলে আমরা এটা একবারে সহজভাবে কিভাবে 39টা মনে রাখবো, যখন কিছু দলিলের সমষ্টি, যেই দলিলটা আদালতে মনে করেন যে উপস্থাপন করাটা সময় সাপেক্ষ, বেসাপেক্ষ বা উপস্থাপন করা যায় না, তখন শুধু সেই অংশটুকু বা সেই অংশটুকু বা দলিলের অংশবিশেষ কি করা যাবে, আদালতে উপস্থাপন করে সেটা সাক্ষ্য দেওয়া যাবে। আর পুরাটা আদালতে হাজির করার প্রয়োজন নাই। এটাই হচ্ছে সাক্ষ্য আইনের 39 ধারা। তাহলে যখন এটা কোনো বিবৃতি হবে, দলিল হবে, গ্রন্থ হবে, পত্র হবে বা কাগজের কোনো অংশ বিশেষ হবে তাহলে শুধু সেই অংশটুকুই কি করা যাবে, আদালতে উপস্থাপন করে সাক্ষ্য দেওয়া যাবে, পুরোটা উপস্থাপন করার প্রয়োজন নাই। সাক্ষ্য আইনের 39 ধারা। তারপরে হচ্ছে সাক্ষ্য আইনের 40 ধারা, পূর্বের মামলার রায় পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। এটা পূর্বের মানে মামলা ভিতরে আছে নাকি বাইরে? পূর্বের মামলার রায় পরবর্তী মামলায় প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 40 ধারা। তাহলে এর আগে আমরা একটা ধারা পড়ে আসছি, পূর্বের দেওয়া বিবৃতি পরবর্তী মামলায় প্রাসঙ্গিক, কত ধারা? 8 দ্বারা। হ্যাঁ, 33। 8 না 8 তো মনে হয়। 8 তো হচ্ছে ভাই আলামত, পূর্ববর্তী ও পরবর্তী। 7 সাল।
আর 33 ধারা হচ্ছে পূর্বের দেওয়া মামলার সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক 33 ধারা। তাহলে 40 ধারা হচ্ছে যে পূর্বের মামলার রায় পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। যেই রায় আদেশ বা ডিগ্রি একটি মামলার বিচারের জন্য গ্রহণ করার জন্য বাধা দেয়, যে মামলার বিচার আগে একবার করা হয়েছে তার জন্য দ্বিতীয়বার একই মামলায় বিচার করা যাবে না, সেই মামলার রায় ডিগ্রি আদেশ আদালতে প্রাসঙ্গিক। তাহলে এটা আপনি কিভাবে প্রমাণ করবেন যে পূর্বের মামলার রায় পরবর্তী মামলায় প্রাসঙ্গিক? তাহলে আপনি সেটা কিভাবে আদালতে প্রমাণ করবেন? রায়ের কপি নিয়ে এখানে রায়ের তিনটা বিষয় কপি বলা নিয়ে আছে। পূর্বের মামলার রায় পরবর্তী মামলায় প্রমাণের বিষয় তিনটা বিষয় বলা আছে। এক হচ্ছে যে আদালত থেকে আপনাকে বেকসুর খালাস বা আপনাকে দণ্ড দেওয়া হয়েছে সেই আদালতের রায়। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে এটা থেকে যে খালাস পাইছেন সেই খালাসের কপি সংগ্রহ করবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনি যেই কারাগারে দণ্ড ভোগ করছেন সেই কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হতে প্রত্যয়নপত্র নিবেন, নিয়ে সেটা আদালতে সাবমিট করলে তখন সেইটা প্রমাণিত হবে। সেটা সাবমিট করলে পরে তখন আপনার এই রায়গুলা বা আপনার যে মামলা হয়েছে এই মামলাটা তখন খালাস হবে, না হইলে খালাস হবে না। সাক্ষ্য আইনের 40 ধারা হচ্ছে পূর্বে দেওয়া মামলার রায় পরবর্তী মামলায় প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 40 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 41 ধারা প্রবেট, এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কোন রায়ের প্রাসঙ্গিকতা। তাহলে প্রবেটটা কি? প্রবেটটা কি? আমরা পাওয়ার অফ অ্যাটর্নি পড়ি না? পাওয়ার অফ প্রবেটটা অ্যাটর্নি, ডিগ্রি। পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনার যেই রকম হওয়ার কথা, এটা যখন পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনি দেওয়ার পরে বা এই যে আমরা নোটারি পাবলিক করি, নোটারি পাবলিকটা আপনার আইনত ভাবে যখন একজন ম্যাজিস্ট্রেটের সামনে আপনি কি কয় ম্যাজিস্ট্রেট না সরি নোটারি পাবলিক, নোটারি পাবলিক বা অ্যাডভোকেটের সামনে যখন আপনি এটা যথাযথভাবে উপস্থাপন করা হয় তখন এটা প্রবেটকৃত হয়। প্রবেটকৃত হচ্ছে যে এটা যেভাবে হওয়ার কথা ঠিক সেইভাবেই যখন হয়েছে তখন এটা গ্রহণযোগ্য হবে। তারপরে বলছে অ্যাডমিরালটি। অ্যাডমিরালটি অ্যাডমিরালটি এটা হচ্ছে আপনার এই নৌবাহিনীর ক্ষেত্রে একটা তাদের একটা পদস্থ কর্মকর্তা, সেটা হচ্ছে অ্যাডমিরালটি। তারপর হচ্ছে বিবাহ বা দেউলিয়াত্ব বিষয়ক এখতিয়ার প্রয়োগকালে কোন উপযুক্ত আদালত তার চূড়ান্ত রায় আদেশ বা ডিগ্রি বলে যখন কোনো আইনগত চরিত্র কারো উপর আরোপ করে বা বঞ্চিত করে বা কোনো ব্যক্তির অধিকার ঘোষণা করে তখন উক্ত সম্পত্তি তার ছিল, তবে উক্ত প্রবেট চূড়ান্ত রায় বা আদেশ হিসেবে ডিগ্রি হিসেবে প্রাসঙ্গিক হবে। তাইলে এখন এটা কি বোঝা গেল? বোঝা গেল হইলো যেটা আপনার যেই দলিলটা আপনি প্রস্তুত করছেন, আপনি যে উইলটা করছেন, এটা যখন আপনি যথাযথভাবে এটা আদালতের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ নিয়ে এটা উপস্থাপন করবেন তখনই শুধু এটা প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 41 ধারা। যখন আপনি কোনো উইল প্রবেট উইলটা যখন আপনি যথাযথভাবে প্রক্রিয়া করবেন আপনার তখন সেটাই প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 41 ধারা। 41 কি বুঝছেন? তারপর তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 42 ধারা। 41 ধারায় উল্লেখিত রায় ব্যতীত কোন কোন 41 ধারায় উল্লেখিত রায় ব্যতীত কোন কোন রায় আদেশ বা ডিগ্রি প্রাসঙ্গিক হবে? এখন 41 ধারায় উল্লেখিত ব্যতীত, তাই 41 ধারা আমরা পাইলাম কোনগুলা? প্রবেট, এখতিয়ার, তারপরে হচ্ছে অ্যাডমিরালটি সহ দেউলিয়াত্ব। এইগুলা সম্পর্কে যখন কোনো কিছু করে এর বাইরে যেগুলা হবে সেগুলা কখন প্রাসঙ্গিক হবে? তাহলে 41 ধারা বর্ণিত ব্যতীত যে রায় বা ডিগ্রি তদন্তের সহিত গণপ্রকৃতির সম্পর্ক হয়,
তবে সেইগুলো প্রাসঙ্গিক। কিন্তু অনুরূপ রায় বা ডিগ্রিতে বা আদেশে যদি উল্লেখিত বিষয় চূড়ান্ত প্রমাণ হবে না। যে রায়গুলা আপনাকে দিবে, যে রায়গুলা আদালত দিবে, 41 ধারার রায়ের বাহিরে যে রায়গুলা দিবে, এই রায়গুলা যদি কোনো ঋণ প্রকৃতির সাথে সম্পর্কিত হয় তবে সেইগুলো প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? সেই মার দিছেন। তাহলে এটার একটা উদাহরণ দেই আমরা। উদাহরণটা কি দিমু? যেমন কয়ের জমিতে খ অনধিকার প্রবেশ করছে, খ এর বিরুদ্ধে একটা মামলা করছে, ও এই জমি জনসাধারণ অধিকার আছে বলে দাবি করছে এবং কথা অস্বীকার করে। আপনারা কি বুঝতেছেন? স্যার বলেন। যেমন নুরুল ইসলাম ভাই কি করলো? রেজাউলের জায়গার মধ্যে প্রবেশ করলো, অনধিকার প্রবেশ করছে। এর বিরুদ্ধে রেজাউল নুরুল ভাইয়ের উপরে মামলা করছে, নুরুল ভাইয়ের উপরে মামলা করছে। এখন রেজাউল কি এই জমির অধিকার আছে বলে সে দাবি করছে, কিন্তু সে বলছে যে না, এখানে তার কোনো অধিকার নাই। কিন্তু উক্ত জমিতে যখন অনধিকার প্রবেশের কারণে গোয়ের বিরুদ্ধে মামলা করে, অর্থাৎ রেজাউল কি করলো? এই জমিতে অনধিকার প্রবেশের কারণে রেদওয়ানুল করিমের উপরে মামলা করছে। মামলা করার পরে যখন এটা জনসাধারণের অধিকার দাবি করছিল, তখন মামলার বিবাদী পক্ষে কি করছে? এটা রায় হয়ে গেছে যে এটা প্রাসঙ্গিক। কারণ কি? রেজাউল তো তখন রেদওয়ানুল করিমের সাথে বলছিল যে এটা সবার অধিকার আছে, কিন্তু এখন যখন নুরুল ভাই প্রবেশ করছে তখন বলছে যে না, এখানে জনসাধারণের অধিকার নাই। তখন ওই যে পূর্বের যে রায়টা হয়েছিল তখন এটা প্রাসঙ্গিক হবে। তবে এটা অধিকার থাকা সম্পর্কে চূড়ান্ত প্রমাণ করা যাবে না। 42 দ্বারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 43 দ্বারা, 40 হতে 42 দ্বারা উল্লেখিত রায় ইত্যাদি ব্যতীত। তাহলে পাইলাম 41-এ পাইলাম প্রবেট, ইখতিয়ার, এডমিরালটি। 40-এ পাইলাম পূর্বের মামলা পরবর্তী রায়। 42-এ পাইলাম যখন 41-এর রায় ব্যতীত অন্য যেগুলা হয়। তখন 43-এ বলছে 40, 41, 42 দ্বারা ব্যতীত অন্যান্য রায়, আদেশ বা ডিগ্রির অস্তিত্ব যদি বিচার্য না হয় বা এই আইনের অন্য কোনো ধারায় যদি প্রাসঙ্গিক না হয়, তাহলে উক্ত বিষয়ে বা ঘটনাটাও অপ্রাসঙ্গিক। এখন বলছে যে আপনার 40, 41, 42-এ যেটা আপনার বিচার আদেশ রায় কি হয়েছে না, বিচার্য নয় বা এই আইনের অন্য ধারার সাথে এটা প্রাসঙ্গিক না, তাহলে সেটা কি হবে? এই বিষয় বা ঘটনাগুলো অপ্রাসঙ্গিক হবে। তাহলে এটার উদাহরণ কি দিবেন? যেমন ক, খ, গ দ্বারা মানহানি হওয়ার কারণে আলাদাভাবে প্রত্যেকে মামলা করছে। ক খর উপরে, খ গর দ্বারা মানহানি করছে। তখন উভয় মামলাতেই গ মানহানির ব্যাপারটি সত্য এবং উভয় ক্ষেত্রে সত্য হতে পারে বা সত্য নাও হতে পারে। কারণ কি? ক এর মামলায় গ ক্ষতিপূরণ দিছে, কিন্তু ক ও গ এর মামলায় ক এর পক্ষে রায় অপ্রাসঙ্গিক। কারণ কি? আপনি যখন দুইজনের উপরে মামলা করছেন, এখন যদি আপনি একজনের মামলায় ক্ষতিপূরণ দিচ্ছেন, তখন অন্যজনের মামলায় যে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে সেইখানটা কিন্তু তেমনটা না। কারণ তখন ওই যে আপনি ক্ষতিপূরণ দিচ্ছেন ওই মামলাটা তখন আপনার পক্ষে সেটা অপ্রাসঙ্গিক হবে, কারণ ওইটা আপনি তখন প্রাসঙ্গিক হিসেবে নিতে পারবেন না। অথবা মনে করেন যে আপনি কি করছেন, ক্ষয়ের বিরুদ্ধে একটা চুরির মামলা করছেন, খর সাজা হইল। সাজা হওয়ার পূর্বে খ কি করছে? গর নিকট গরু বিক্রি করছে, সেই গরুর জন্য ক গয়ের বিরুদ্ধে মামলা করছে। কারণ খয়ের রায় কি গয়ের মামলায় প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক না, তখন অপ্রাসঙ্গিক। কারণ সে তো অলরেডি গরু বিক্রি করছে আরেকজনের কাছে, সেই চুরির গরু আবার আরেকজনের কাছে বিক্রি করছে, তাহলে কি সেটা প্রাসঙ্গিক হবে? প্রাসঙ্গিক হবে না, সেটা তখন অপ্রাসঙ্গিক। তাহলে 43-এ বলছে যে যদি এগুলার সাথে আপনার 40, 41, 42-এর সাথে বা অন্য কোনো আইনের সাথে যদি এগুলা না যায় তাহলে সেইটা অপ্রাসঙ্গিক। 43 দ্বারা, 43 দ্বারা।
তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 44 ধারা, রায় প্রদানের জন্য যদি প্রবঞ্চনা বা ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতা প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। এখন আপনি কি করলেন, যে আপনি আদালতে বললেন যে মহামান্য আদালতে যে 40, 46, 42 ধারায় যে রায়টা দেওয়া হয়েছে এটা টাকা খাইয়া দিছে অথবা ঘুষ খাইয়া দিছে অথবা প্রতারণা করিয়ে তারা কি করছে, রায়টা দিছে। এখন যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন তাহলে সেটা প্রাসঙ্গিক, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন আপনি এটা কিভাবে ওজন যোগ্যতা প্রমাণ করবেন, যে যে আদালত এটা রায় দিছে এই আদালতে এই রায় দিতে পারে না, যে আদালতের রায় দিছে এই আদালত টাকা খাইয়া তাদের সাথে রায় দিছে অথবা সে প্রতারণা করিয়া এই রায় দিছে। যখন আপনি এটা প্রমাণ করতে পারবেন তখনই সেটা 44 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। তাহলে এটা কত ধারার ক্ষেত্রে, 40, 41, 42 ধারার ক্ষেত্রে যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে 44 ধারা প্রাসঙ্গিক, আর প্রমাণ না করতে পারলে সেটা অপ্রাসঙ্গিক। আর 43 ধারা কি বলছে, যখন আপনি 40 থেকে 42 ধারার রায় ব্যতীত অন্য কোনো রায়ের সাথে যদি এগুলোর সম্পর্ক না থাকে তাহলে সেটা প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক। তাহলে আমরা এই অপ্রাসঙ্গিকটা আবার আরেকটা পাইছিলাম কততে, বলেন, যদি সরাসরি সম্পর্কিত না কিন্তু বিচার্য বিষয়ের অংশ হিসেবে প্রাসঙ্গিক হবে কত দ্বারায়, 6 দ্বারায় স্যার। হ্যাঁ, এই তো নুরুল ভাই ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। মানে এইভাবে মনে না রাখলে আপনি হবে না, কারণ তাহলে 43টা কি, যে এটা 41, 42, 43 ধারার সাথে যায় না, কিন্তু তারপরেও তারা কি করেছে, যদি এটা বিচার্য বিষয়ের অংশ হয় সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, আর যদি বিচার্য বিষয়ের অংশের সাথে না হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক। বুঝা গেছে এবার 43? আর 44 হচ্ছে কি, যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন যে আদালত এটা মিথ্যা ভাবে দিছে, প্রতারণামূলক ভাবে দিছে, সেটা প্রমাণ করতে পারলে প্রাসঙ্গিক, আর প্রমাণ করতে না পারলে অপ্রাসঙ্গিক 44 দ্বারা। তাহলে আমরা 34 থেকে আবার একটু সামনের দিকে আসি। 34 হচ্ছে কি, যে হিসাবের খাতায় লিপিবদ্ধকৃত বিষয় যখন প্রাসঙ্গিক। আমরা উদাহরণ দিয়ে গেছি যে আমার টালি খাতার মধ্যে লেখা আছে যে আমি রেদওয়ানুল কারিমের কাছে 1000 টাকা পাবো, এটা আমার টালি খাতা যখন আমি আদালতে উপস্থাপন করব তখন এটা প্রাসঙ্গিক 34 দ্বারা। 35 দ্বারা কি, সরকারি কর্মচারীর দায়িত্ব সম্পাদন কালে সরকারি খাতায় লিপিবদ্ধকৃত বিষয় প্রাসঙ্গিক। সরকারি কর্মচারী দায়িত্ব সম্পাদনকালে সরকারি খাতায় লিপিবদ্ধকৃত বিষয় হিসেবে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 35 দ্বারা, যেটার সাথে আমরা ব্যবহার করি জেনারেল ডায়েরির প্রাসঙ্গিকতা। তারপরে হচ্ছে 36 দ্বারা, যে মানচিত্র চার্ট পরিকল্পনা, মানচিত্র চার্ট পরিকল্পনা যখন প্রকাশিত হয় তখন সেটা প্রাসঙ্গিক হয় 36 দ্বারা। 37 দ্বারা হচ্ছে আইন বা বিজ্ঞপ্তি, আইন বা বিজ্ঞপ্তি বা সাধারণের জানার বিষয় জ্ঞাতব্যের ধরনের যে বিষয় সম্পর্কে বিবৃতি প্রাসঙ্গিক হয়। আদালত যখন জনসাধারণের অস্তিত্ব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন বাংলাদেশের সংসদে যে গেজেট গুলা প্রকাশ করে বা বিজ্ঞপ্তি প্রকাশ করে সেগুলা তখন প্রাসঙ্গিক। গেজেট, এই যে শব্দগুলা বলতেছি এগুলা মাথায় রাখবেন, যে গেজেটের প্রাসঙ্গিকতা কত, 37। তারপরে হচ্ছে 38, আইনগ্রন্থের অন্তর্ভুক্ত আইন, যখন সরকারিভাবে কোনো আইন বা কোনো আইন বা প্রকাশনা প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন সেইগুলা 38 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। আবার আদালতের নজিরও কিন্তু প্রাসঙ্গিক, মনে রাখবেন, আদালতের নজিরও 38 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। আর 39 ধারা হচ্ছে কোনো কথোপকথন, দলিল, গ্রন্থ বা পত্র বা কাগজের সমষ্টি যদি আদালতে এটা উপস্থাপন করতে হয় তাহলে যেইটুকু প্রয়োজন সেইগুলাই আদালতে উপস্থাপন করা যাবে, তার বেশি প্রয়োজন নাই। এটা উদাহরণ দিলাম হচ্ছে যে এই যে আমাদের এই বইটা, এই বই থেকে আমরা কি করছি, এটা মনে হয় যে আদালতে ওখানে উপস্থাপন করতে গেলে আমার সমস্যা হবে, তখন আমি কি করলাম, এই বইয়ের থেকে শুধু এই অংশটুকু নিয়ে আমি আদালতে হাজির করতে পারবো। ঠিক আছে, এই অংশটুকু নিয়ে যখন আমি আদালতে হাজির করতে পারবো তখন সেটা প্রাসঙ্গিক হবে, বা এই বিষয়ে কি করা যাবে, সাক্ষ্য দেওয়া যাবে, তার বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর 40 দ্বারা হইলো পূর্বের মামলার রায় পরবর্তী মামলায় প্রাসঙ্গিক, সেটা প্রমাণ করতে হবে আপনাকেই।
41 দ্বারা হচ্ছে প্রবেট অ্যাডমিরালটি, যদি যেই কাগজ যেইভাবে উপস্থাপন হওয়ার কথা যদি সেটা সেইভাবে আদেশটা হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে 41 দ্বারা। আর 42 দ্বারা হচ্ছে 41 দ্বারা উল্লেখিত রায় ব্যতীত যখন কোনো রায় বা আদেশ দেওয়া হয় তখন সেইগুলার যদি প্রাসঙ্গিক সম্পর্কিত হয়, অর্থাৎ 41 ধারার সাথে যদি 42 ধারা যে সম্পর্কিত আছে এটা যদি জনসাধারণ অধিকার প্রকৃতির হয়, গণপ্রকৃতির হয়, তাহলে সেটা প্রাসঙ্গিক। আর যদি গণপ্রকৃতির না হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক। অর্থাৎ জনগণের অধিকার সম্পর্কিত যদি কোনো প্রবেশ সম্পর্কিত হয় তাহলে সেটার সাথে এটা প্রাসঙ্গিক হবে 42। আর 43 দ্বারা হচ্ছে 40 হইতে 42 দ্বারা, 40, 41, 42 দ্বারার বিচারের সাথে যদি এটার কোনো সম্পর্ক না থাকে, কিন্তু এটার সরাসরি সম্পর্ক নাই কিন্তু তার এটার কোনো প্রাসঙ্গিকতা আছে, তখন সেটা প্রাসঙ্গিক হবে, আর না হলে সেটা অপ্রাসঙ্গিক 43। আর 44 দ্বারা হয়েছে যে 40, 41, 42 দ্বারা যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টা কি করা হয়েছে, অসৎভাবে দেওয়া হয়েছে বা প্রতারণামূলক ভাবে দেওয়া হয়েছে বা ঘুষ খাইয়ে দেওয়া হয়েছে, অথবা যেই আদালত এটা দেওয়ার কথা ছিল সেই আদালতটা কি নিম্ন আদালত বা যার এটা দেওয়ার ক্ষমতা নাই সেই আদালত এটা রায় দিছে। সেই ক্ষেত্রে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে প্রাসঙ্গিক, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক।